শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় বঙ্গভবন থেকে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আমরা বঙ্গভবনে যেতে চাই, সরাসরি শওকত রাব্বি সিদ্দিকী সেখান থেকে যোগ দিয়েছেন। এই মাত্র কেন্দ্রীয় যে সমন্বয়ক সার্জিস আলম তিনি অবস্থান নিয়েছেন, একই সাথে অন্যান্য যে সমন্বয়ক আছেন যারা তারাও আছেন। মূলত তারা 3:30টার দিকে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, তারা বলছেন যে এক দফা এক দাবি, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, অর্থাৎ রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি কখন পদত্যাগ করবেন? আজকে বিকালে, আজকে সন্ধ্যায়, রাতে, নাকি আগামীকাল? আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না। 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয়, নিচে আরো 5 তলা। নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা, বিজিএফআই, আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল। শেখ হাসিনা বিগত 15 বছরে এই পরিমাণ দেশের মানুষকে আয়নাঘরে বন্দি করেছে যে তার আয়নাঘরের জায়গাও শেষ হয়ে গিয়েছিল, এবং সেই কারণে সে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ধানমন্ডির 32 নম্বরে তার সবথেকে বিশ্বস্ত জায়গায়, সেখানেও সে মাটির নিচতলায় 5 তলা সে আয়নাঘর তৈরি করতে চেয়েছিল। এতক্ষণ দেখলেন ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড়, তুফান, সাইক্লোন, প্লাবন যা আছে চলছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। আপনি যদি বলেন ছাত্র জনতা, এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, আমজনতা আছে, বৈষম্য বিরোধীরা আছে। গতকালকে রাত থেকে যা যা ঘটছে, 5ই আগস্ট এটার একটা ট্রেইলার শুরু হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল। তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে। 5ই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো, শপথ নিল, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাদ দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল। এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের, জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন, সেখানে পুলিশ, সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন। তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না, সেনাবাহিনী নিস্তব্ধ, তারপর হচ্ছে র্যাব, বিজিবি, বিডিআর, এই দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না। কেন? একটা উথাল পাথাল ঢেউ, এই ঢেউয়ের সামনে যেটা পড়বে, সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয়, সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালায় দিতে, জনতা কিন্তু দিত। এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সওয়ার হয়েছে, ঘটবে, স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে। তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে, টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেইন রিজন ছিল বিএনপি তার পদত্যাগ ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনড় ভূমিকায় ছিলেন। তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা পাবলিক ইট খুইলা রাখছে, বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে। আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন। আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে
আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি চাই ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোনো গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিলাম। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে, সো এটাকে থামানোর মতন কেউ ছিল না। লোকালি সব সাইলেন্স। যখন সুধা সদনে আগুন জ্বলছিল, পাশে যারা, ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল, তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে। ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিছে, তারা আসে নাই। এখন আজকে রাত্রে আমি জানি না কী ঘটে, এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্ট্যাটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না, কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। আসলে কি ঘটতে যাচ্ছে সেটা জানি না, তবে নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে কোথাও না কোথাও কমিউনিকেট করা হচ্ছে, যেন এরকম কোনো সিদ্ধান্ত বা ঘোষণা। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি শুধু একটি বাড়ি ছিল না, ছিল একটি দুর্গ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দুর্গ। দর্শক, ছিল বলছি কারণটা আপনারা এরই মধ্যে জানেন। 5ই ফেব্রুয়ারি বুধবার রাত ভর ধরে বাড়িটি প্রথমে ক্রেন, তারপরে ভেকু ও সবশেষ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি। চলে লুটতরাজ, করা হয় অগ্নিসংযোগ। এমন তাণ্ডব চালানোর সময় সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ জানাচ্ছে দেশের সাধারণ মানুষ। খবর হলো পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিকে রক্ষা করতে চেয়েও সরকার উপর মহলের নির্দেশ না পাওয়ায় তারা কিছুই করতে পারেনি। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে দায় সারতে চাইছে। আমাদের অনুসন্ধানে তুলে আনতে চাই কেন ভাঙা হলো 32 নম্বরের বাড়িটি। শেখ হাসিনার পতনের পর ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। 5ই ফেব্রুয়ারি ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানানো হয় দলটির পক্ষ থেকে। এরপর দেশের বাইরে থেকে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট দেন কয়েকজন। শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়। সে অনুযায়ী রাত 9টায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে যাওয়ার কথা ছিল ঘোষণাকারীদের, কিন্তু পরে কর্মসূচি বদলে 7:30টায় নিয়ে আসা হয়। পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাড়ি, সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর হলো যারা কর্মসূচি ঘোষণা করেছিল তাদের লক্ষ্য ছিল ধানমন্ডির 32 নম্বর বাড়িটি, অন্য কোনো বাড়ি টার্গেট ছিল না। কিন্তু রাত 8:30টার দিকে যখন সামাজিক মাধ্যমে মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিজড়িত এই স্মৃতিচিহ্নে আক্রমণের নিন্দা জানাতে থাকে, তখন আয়োজকরা সিদ্ধান্তে নতুন রং লাগায়। দেশের অন্যান্য জায়গায়ও ভাঙচুর এবং লুটপাট চালানোর সিদ্ধান্ত হয়। কারণ কি?
কারণ হলো বঙ্গবন্ধু ৩২ নম্বরের বাড়িটি ভাঙলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছিল। সে অভিযোগের মোড় ঘোরাতে আরো কয়েকটি বাড়ির উপর আক্রমণ চালানো হয়, যাতে এই ধারণা দেয়া যায় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর ক্ষোভের কারণেই এমনটা করা হয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির উপর ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের আগেও ছিল। এই বাড়িটির ইতিহাস একটু জেনে নেই, তাহলে আমাদের ধারণা পরিষ্কার হবে কেন স্বাধীনতা বিরোধীদের এত ক্ষোভ এই বাড়িটির উপর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা চড়াই উতরাইও সাক্ষী ধানমন্ডির ৩ তলা বিশিষ্ট এই বাড়িটি। ডক্টর জগন্নাথ বড়ুয়া রচিত বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি বইটি সূত্রে জানা গেছে ৬,০০০ টাকার বিনিময়ে ১৯৫৭ সালে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে ধানমন্ডিতে ১ বিঘা জমির প্লট বরাদ্দ হয়। এককালীন ২,০০০ টাকা ও কিস্তিতে বাকি ৪,০০০ টাকা পরিশোধের শর্ত সাপেক্ষে জমির মূল্য পরিশোধ করেন শেখ মুজিব। ১৯৬০ সালে ধার কার্য ও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে বরাদ্দকৃত জমিতে বাড়ির নির্মাণ কাজ শুরু করেন বঙ্গবন্ধু। ১৯৬১ সালে ৩ কক্ষ বিশিষ্ট একতলা বাড়ি নির্মিত হলে সপরিবারে সেই বাড়িতে ওঠেন বঙ্গবন্ধু। পরবর্তীতে ১৯৬৫ সালে ২ কক্ষ বিশিষ্ট বাড়ির ২য় তলার কাজও সমাপ্ত হয়। তখন বাড়ির নিচতলার বৃহৎ অংশকে গ্রন্থাগার ও দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা শুরু করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বহু আন্দোলনের বিরল সাক্ষী ৬৭৭ নম্বরের বাড়িটি। মূলত ৬২ আইয়ুব বিরোধী আন্দোলন দিয়ে এ বাড়ির রাজনৈতিক যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি বইতে বলা হয় ধানমন্ডির বাসভবন ক্রমেই হয়ে ওঠে পূর্ব বাংলার রাজনীতির সূতি কাগার হিসেবে। শেখ মুজিব ১৯৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করেন ঐতিহাসিক এই বাড়ি থেকে। এরপর ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান কিংবা ৭০-এর নির্বাচন, পূর্ব পাকিস্তানের অজস্র আন্দোলন সংগ্রামের রূপরেখার জন্ম হয়েছিল এই বাড়িতে। এই বাড়িটি রচিত হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম। স্বাধীনতার পর এই বাড়িতেই থাকতেন বঙ্গবন্ধু ও তার পরিবার। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকরা এখানে তাকে সপরিবারে হত্যা করেছিলেন। কিন্তু আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই বাড়িটি নিয়ে ষড়যন্ত্র কম হয়নি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ১৯৮১ সালের ১০ জুন পর্যন্ত এই বাড়িটি সামরিক কর্তৃপক্ষের অধীনে ছিল। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের মাত্র ১২,০০০ টাকা অপরিশোধিত থাকায় নিলামে তোলা হয়েছিল বাড়িটি। সে টাকা পরিশোধ করে বাড়ি বুঝে পান শেখ হাসিনা। তখনও একটি দেশ ও দেশটির দূতাবাস চেষ্টা করেছিল বাড়িটি যাতে ধ্বংস করে দেয়া যায়। এরপর ৩২ নম্বর সড়কটির নাম্বার পরিবর্তনের চেষ্টা করে ওই রোডের নাম্বার দেওয়া হয়েছিল ১১ নম্বর। ১৯৮১ সালের জুন মাসের ১০ তারিখে বাড়িটি বুঝে নেওয়ার পর ২ বোন শেখ হাসিনা ও শেখ রেহানা ঘোষণা করেছিলেন ঐতিহাসিক এই বাড়িটি হবে জনগণের। ১৯৯৪ সালের ১৪ই আগস্ট ৩২ নম্বরের এই বাড়িটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। এখন সেই জাদুঘরটি নিশ্চিহ্ন। বাড়িটি যখন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে বাংলাদেশের বিপ্লবীরা গুড়িয়ে দিল ৩২ ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। এর ফলে বাংলাদেশে মুজিবরের কিয়দংশ অবশিষ্ট রইল না। যদিও বাংলাদেশের অনেক গণমাধ্যমে বলা হচ্ছে এই ডিফেন্স পাকিস্তান এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি
পাকিস্তানি সামরিক বাহিনীর নয়, কিন্তু আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি এটির অ্যাকাউন্টে ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে দাবি করা হলেও এই অ্যাকাউন্টে বিভিন্ন সময় বিভিন্ন কিছু পোস্ট করা হয়েছে, যেগুলোর তথ্য পাকিস্তানি সেনাবাহিনীর অফিসিয়াল এক্স হ্যান্ডেল পাকিস্তান ডিফেন্সের হুবহু কার্বন কপি। শুধু তাই নয়, আমাদের হাতে একটি ভিডিও ক্লিপ এসেছে। ভিডিও ক্লিপটি 32 নম্বর বাড়িটি ভাঙার আগে, যেখানে ডিফেন্স পাকিস্তানের টুইটার মতো একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। বলা হয়েছে 32 নম্বর বাড়িতে বসে পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়েছিল। এদিকে ঘটনার 15 ঘন্টা পর ঘুম ভেঙেছিল অন্তর্বর্তী সরকারের। সরকারের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। সরকারের দাবি, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তারই অহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে প্রতিরোধে গিয়েছিল, এমনকি ডিএমপি কমিশনারও ছিলেন, কিন্তু সরকারের ওপর মহল থেকে সাড়া না পেয়ে তারা ফিরে যান। শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়, বিরোধীদের কর্মসূচিও ছিল রাত 9টায়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যাতে আগেই ব্যবস্থা নিতে না পারে সেজন্য 7:30টা থেকে জড়ো হয়। এই ঘটনা নিয়ে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর বলেছেন, এখানে মনে হয় সরকারের ভিতর থেকে সমর্থন রয়েছে, না হলে তো এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেওয়া কিংবা এই কর্মযজ্ঞে পাবলিককে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা, এটা তো সরকারের ভিতরে সমর্থন ছাড়া হওয়ার কথা না। একই সঙ্গে উপদেষ্টাদের দিকেও আঙুল তুলেন তিনি, বলেন, আমরা তো দেখি নাই সরকারের ভিতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে, বরং সরকারের উপদেষ্টাদের কারো কারো ফেসবুক লেখাতেও আমরা দেখেছি যে এটাতে সমর্থন রয়েছে। সরকার যদি এই ধরনের কর্মকাণ্ডের সমর্থন দেয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবে। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশেষ করে এই বুলডোজার কোথা থেকে এলো এমন প্রশ্ন তুলে ধরে তিনি বলেন, সরকার যদি এভাবে এটাতে ইনভলভ হয়ে যায় সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ। এরকম পথ থেকে সরকারকে অবিলম্বে সরে আসা উচিত। আমাদের বিশ্লেষণ হলো, অতীতে বহুবার 32 নম্বর বাড়িটি নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু ইতিহাস বলছে 32 নম্বর নয়ন সম্মুখে না থাকলেও হৃদয়ের মাঝে তার ঠাঁই ঠিকই থাকে, কারণ বাড়িটি যে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গতকালকে সরকারের তরফ থেকে বিবৃতি ছিল একটা, যে বিবৃতিতে বলা হয়েছিল শেখ হাসিনার উপরে ক্ষোভের বহিঃপ্রকাশেই এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনা 32 নম্বরে হামলার কথা বলছি। 32 নম্বরে হামলা সহ সারা দেশে যে হামলার ঘটনা ঘটেছে সেটা নাকি শেখ হাসিনার উপরে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা যে ভাষণ দিতে চেয়েছিলেন সেই ভাষণের কথা শুনেই জনগণ ক্ষেপে গিয়েছে এবং জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এরকম সরকারি বিবৃতি, অবাক হওয়ার মতো হলেও সরকারি এরকম বিবৃতি, অর্থাৎ সরকার চেয়ে দেখেছে 32 নম্বরে হামলা, সরকার এটাকে শেখ হাসিনার উপরে ক্ষোভের বহিঃপ্রকাশ বলেছেন। কিন্তু প্রশ্ন যখন উঠে যায় যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর অধিকার মানুষের আছে কিনা, কিংবা আইন হাতে তুলে নেওয়ার মতো আইন পৃথিবীর কোনো দেশে রয়েছে কিনা, যদি তাই থাকতো তাহলে খুনের বদলেতে খুন হতো, খুনের শাস্তি হিসেবে আদালতে বিচার ব্যবস্থা প্রচলিত থাকতো না। যদি জনগণের, সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতাই থাকতো তাহলে পৃথিবীর সমস্ত আইন কানুন ভেঙে গুড়িয়ে যেত, সমাজে সভ্যতা বলে কিছু থাকতো না।
সেরকমই একটা বিবৃতি গতকালকে সরকারের দেখেছিলাম। হঠাৎ করে সরকার ইউটার্ন করে, রাতেই ইউটার্ন করে আলাদা একটা বিবৃতি দিয়ে দেয়, যেখানে অন্যরকম চিত্র দেখা যায়। এবং ইউটার্নের আর একটা নজির আজকে যখন ভিডিওটা করছি তার 2 ঘন্টা আগে ইংরেজি এবং বাংলায় দুইটা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার তরফ থেকে, সরকারের তরফ থেকে। এরকম অবস্থা যখন সরকারের দেখছি, তখন বিভিন্ন জন, সরকারের বাইরে বিভিন্ন জন যারা উস্কানি দিয়েছিল এই কর্মকাণ্ডে, তাদের সুরও নরম হতে দেখছি। তারা এবার পজিটিভ কথা বলছেন। হঠাৎ করে কি হলো, হঠাৎ করে গণেশ উল্টে গেল কিনা, কোন দিকে গেল যে সবাই এখন সুস্থতার সুরে কথা বলছেন, সবাই এখন গড়ার কথা বলছেন, ভাঙার কথা আর বলছেন না, ভাঙা থেকে দূরে থাকতে বলছেন। এরকম ঘটনায় আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গার বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়েছে। অর্থাৎ ঘোষণা দিয়ে যে বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছিল, সেগুলো যে সরকারের মদদেই হচ্ছিল, সরকারের নিশ্চুপ হয়ে থাকার কারণেই হচ্ছিল, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। সরকার যখন এখন কঠিন বিবৃতি দিচ্ছে, তখন সেগুলো স্থগিত করা হচ্ছে। তখন উস্কানিদাতারাও ভিন্ন রকমের মন্তব্য করছেন, স্ট্যাটাস দিচ্ছেন। কি আসলে ঘটছে, কোন চাপ আসলো বাংলাদেশের সরকারের প্রতি, সেই আলোচনায় করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বিশিষ্ট বুদ্ধিজীবী, নিজেকে বুদ্ধিজীবী হিসেবে দাবি করেন, কিন্তু কথাবার্তায় ইদানিং বেশ বেসামাল কথাবার্তা বলেন। বলছি ফরহাদ মাজারের কথা। ফরহাদ মাজার স্ট্যাটাস দিয়েছিলেন 32 গুড়িয়ে দেয়া তো হলো, এখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুপ্পুকে অপসারণ করা হোক। এই স্ট্যাটাস তিনি যখন দিয়েছিলেন গতকালকে, ঠিক তখন এরপরে দেখলাম যে সরকারপন্থী এবং জামাতপন্থী সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ার, তিনি এই স্ট্যাটাসটাকে শেয়ার দিয়ে লিখেছেন জঘন্য ভাষার একটা স্ট্যাটাস, যেখানে ফরহাদ মাজারকে একেবারে তুলোধনো করেছেন। হঠাৎ করে জুলকারনাইন শায়ের এরকম কেন করলেন, কেন স্ট্যাটাস দিলেন, ফরহাদ মাজারের উপরে কেন খেপলেন, সেটাও একটা বড় বিষয়। তিনি লিখেছেন, ওরে দেহতত্ত্ববাদী খাটাস, কাদের বিটিম হয়ে খেলছো সেসব কিন্তু জানি, এখনও কিন্তু মুখটা বন্ধ রেখেছি, যদি খুলে দেই তাহলে কি যে হবে তোমার। যশোর রোড, খুলনার সেই ক্লিনিক আর গ্রুমের ড্রামাটা মনে আছে তো, এমনভাবে তিনি লিখেছেন। আপনারাও দেখতে পারেন তার স্ট্যাটাসটা। তিনি এরকম স্ট্যাটাস দিয়েছেন। হঠাৎ করে জুলকারনাইন শায়ের এরকম স্ট্যাটাস দিলেন কেন, এই প্রশ্ন যখন আসছে, তখন আমরা দেখছি যে চাঁপাইনবাবগঞ্জে বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফ্রান্স থেকে যে ইউটিউবার 32 গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, জয় বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন, শাওনের বাড়িতে আক্রমণের কথা বলেছিলেন, সেই ইউটিউবার হঠাৎ করেই এবার ভিডিও ছাড়লেন, একটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছাড়লেন। সেখানে তিনি বললেন, যারা ভাঙাভাঙি করবে তাদের প্রতিরোধ করুন, ভাঙাভাঙি বন্ধ করুন, ভাঙাভাঙির আর দরকার নেই, অনেক হয়েছে, এরকম বার্তা তিনি দিলেন। আর এক ইউটিউবার আমেরিকায় বসে থেকে, যিনি নানা রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন, তিনি লিখলেন, এবার দেশবাসীকে থামতে হবে, দেশবাসীকে থামতে বললেন তিনি। এক ওয়াজি, যিনি ওয়াজ করে বেড়ান, ইদানিং তার ওয়াজে সরাসরি একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চাওয়ার ঘটনাতে তিনি প্রচণ্ড সমালোচিত হয়েছেন। সেই ওয়াজি তিনি স্ট্যাটাস দিলেন, এখানেই থেমে যাওয়া উচিত, এমনটা বললেন। অর্থাৎ এর আগে যে উস্কানি দিচ্ছিলেন, সেই উস্কানি থেকে ভিন্ন রকম স্ট্যাটাস দিলেন। ডক্টর ইউনূস বললেন, হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস হাসিনা সহ কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান যখন জানালেন,
তখন চলুন গভর্নমেন্টের যে বিবৃতি, সেই বিবৃতির দিকে একটু চোখ মিলি। তারা 6 তারিখে যে বিবৃতি দিয়েছিল, গতকালকে যে বিবৃতি প্রথম দিয়েছিল, সেই বিবৃতিতে তারা প্রথমে যেটা বলেছিল, সরকার থেকে যেটা বলা হয়েছিল যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। এই লাভ এরকম বিবৃতি দেয়া হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই 32 নম্বর ভাঙার ঘটনা ঘটেছে, এমন বিবৃতি সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়েছে। খেয়াল করুন। কিন্তু আরেকটা বিষয়, এই বিবৃতির পরিপ্রেক্ষিতে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত 9টায়। ধানমন্ডি 32 নম্বরে আক্রমণ করা হয়েছে সন্ধ্যা 7টায়। অর্থাৎ তার ভাষণ শুনে যে আক্রমণ করা হয়েছে, এটা একেবারে মিথ্যা কথা। এই কথার কোনো বাস্তবতা নেই। রাত 8টার আগেই ভাঙচুর শুরু হয়েছে, যার ফলে শেখ হাসিনা যখন রাত 9টায় ওই তথাকথিত ভাষণ দেন, তখন তার ভাষণে 32 নম্বর ভাঙার কথাও তিনি বলেছেন। সরকারের এই বিবৃতি কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যায়। গতকাল রাতে সরকার, এখন থেকে 18 ঘন্টা আগে সরকার পাল্টা বিবৃতি, আর একটা বিবৃতি দেয়, যেখানে মজার ব্যাপার হচ্ছে যে একেবারে গণেশ উল্টে যাওয়ার মতো বিবৃতি। সেখানে সরকার বলে যে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। এই প্রথম সরকার প্রতিহত করার ঘোষণা দিল। এরপরে তারা লিখছে, অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। অর্থাৎ যে মব হচ্ছে, ছাত্র জনতার নাম দিয়ে যে মব সৃষ্টি করছে, সেই মবের বিরুদ্ধে সরকার অবস্থান নেবে, এই ঘোষণা গত রাতে সরকারের তরফ থেকে দেয়া হয়। মজার ব্যাপার হচ্ছে যে এখন থেকে 2 ঘন্টা আগে সরকার আর একটা বিবৃতি দেয়, আরও এক ধাপ এগিয়ে আর একটা বিবৃতি দেয়, এবং সেই বিবৃতি 2 বার দেয় তারা। একবার বাংলা ভার্সনে দেয় এবং সর্বশেষ ইংরেজি ভার্সনে দেয়। আন্তর্জাতিক মহলের জন্য তারা ইংরেজি ভার্সনেও এই বিবৃতি দেয়। বাংলা ভার্সনে তারা লিখেছে, অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। অনেক কথা বলেছেন। অর্থাৎ শেখ হাসিনার পরিবার কিংবা শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বাড়ি ঘর সম্পত্তিতে আক্রমণ করা এবং আওয়ামী লীগের কোনো কর্মীর প্রতি আক্রমণ করার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। ঠিক এই বিবৃতিটাই ইংরেজিতে দেয়া হয়েছে আন্তর্জাতিক মহলের জন্য। সরকার হঠাৎ করে ইউটার্ন নিল কেন? সরকারের সুর বদলে কেন? একেবারে রিভার্স 180 ডিগ্রি পাল্টে গেল কেন? পাল্টে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে সরকারের ওপরে আন্তর্জাতিক চাপ একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এত বেশি বেড়েছে যে সরকার সেগুলো থেকে নিজেদেরকে এক ধরনের রক্ষা করতে চাইছে। সরকারের বিরুদ্ধে সবথেকে বড় সমালোচনা ছিল যে এই যে মব কালচার হচ্ছে, এই মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে সরকার।
যে কারণে সরকারের উপরে সমালোচনা বাড়ে, আন্তর্জাতিক চাপ বাড়ে। আন্তর্জাতিক চাপে গত রাতে প্রথম সরকার একেবারে ইউটার্ন নেয় এবং আজকে আবারও দুটো বিবৃতি দিতে সরকার বাধ্য হয়। তার মানে হচ্ছে যে, এবং এই গত রাতের এই বিবৃতির পরে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়, এরকম খবরও গণমাধ্যমে এসেছে। এই মবকে যারা উস্কানি দিচ্ছিল, মবকে যারা উৎসাহিত করছিল, যাদের আহ্বানে এই মব তৈরি হচ্ছিল, তাদের সুরও একেবারে রিভার্স সুর আমরা দেখছি। এরকম পরিস্থিতিতে বিএনপির একটা বিবৃতি আমাদের চোখে পড়েছে। বিএনপি থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 5 আগস্টের পরে যত মব সৃষ্টি হয়েছে সেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। অর্থাৎ সরকার মবের এগেনস্টে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। বিএনপির এই বিবৃতি, এর আগে গতকালকে আমরা শুনেছি জামাত বিবৃতি দিয়েছে যে জামাত কোনো ধরনের নৈরাজ্য চায় না, জামাত শান্তি চায়। নুরুল হক নূর এর বিরুদ্ধে কথা বলেছেন। অর্থাৎ রাজনৈতিক দলগুলোও যখন এর বিরুদ্ধে কথা বলছেন এবং আন্তর্জাতিক চাপও যখন বাড়ছে, তখন সরকার এরকম বিবৃতি দিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে 2 অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথমে ধারণা করা হচ্ছিল যে দুজনকে ফেসবুক স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে মেহের আফরোজ শাওন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের যে ডাস্টবিন কাণ্ড, সেই ডাস্টবিন কাণ্ডের বিপক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, বঙ্গবন্ধুর গ্যালারিতে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সাকিব আল হাসানের পোস্টারের দেয়ালের সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এরকম পোস্ট মেহের আফরোজ শাওন দিয়েছিলেন। সোহানা সাবাও বেশ আক্রমণাত্মক পোস্ট দিচ্ছিলেন। মনে হচ্ছিল যে সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু খবর পাওয়া যাচ্ছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ওই আল জাজিরার সাংবাদিক, যার কথা দিয়েই প্রথমে শুরু করেছিলাম, জুলকারনাইন শাহের, গত 15 তারিখে ভারতের কলকাতায় একটা হোটেলে আওয়ামী লীগের একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেকরা ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন এবং অনলাইনে সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওন নাকি উপস্থিত ছিলেন, এরকম একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস জুলকারনাইন শাহের তিনি দিয়েছিলেন। এবং ওই ঘটনা সূত্র ধরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ওই ঘটনা, ওই মিটিংয়ে নাকি এদের উপরে আওয়ামী লীগ বিভিন্ন জনের উপরে বিভিন্ন রকমের দায়িত্ব দিয়েছিল। এরকম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কারণেই মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন কথা শোনা যাচ্ছে। আদতে তাদেরকে কি জন্য গ্রেপ্তার করা হয়েছে, আবার যদি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কারণেই গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে একই দিনে, গ্রেপ্তারের দিনেই মেহের আফরোজ শাওনের জামালপুরে তার বাবার মায়ের বাড়ি, সেখানে আগুন দেয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেটা কেন হলো, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কিনা, সেই ব্যাপারেও অনেক আলোচনা কানাঘোষা চলছে। তবে রাষ্ট্রবিরোধী যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তারা, তাহলে গ্রেপ্তার করে নিশ্চয়ই সেই তথ্য জানার কিংবা সেই তথ্য যাচাই করার অধিকার সরকারের রয়েছে। সেটা একেবারে ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই যে মব কালচারে যে সরকার চুপ ছিল, চুপ থাকার কারণেই যে মব কালচার বেড়েছে এবং বিস্তৃত হয়েছে, সারা দেশে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে এবং কেন্দ্রীয়ভাবে যে কথা বলা হচ্ছে, সরকারের কেন্দ্রীয়ভাবে যে কথা বলা হচ্ছে, বিএনপির তরফ থেকে কেন্দ্রীয়ভাবে যে কথা বলা হচ্ছে, পজিটিভ কথা বলা হচ্ছে, জামাতের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে পজিটিভ কথা বলা হচ্ছে, কিন্তু তৃণমূলে যারা রয়েছেন তারা এই পজিটিভ কথার সূত্র ধরে পজিটিভ আচরণ করছেন কিনা, সেটাও একটা বড় বিষয়। অভিযোগ রয়েছে যে সারা দেশে যে এই ভাঙচুর, বুলডোজার কর্মকাণ্ড, সেটা ছাত্র জনতার নামে
রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বেশি করছেন এবং সেই ক্ষেত্রে জামাতের বিরুদ্ধেই সবথেকে বেশি অভিযোগ আসছে যে জামাতের লোকজন এগুলো বেশি করছেন। অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার এবং কেন্দ্রীয় পর্যায়ে দলগুলোর উচিত যে তৃণমূলে নেতাকর্মীরা যদি এ ধরনের কর্মকাণ্ড করে থাকে, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তাদের যদি কোনো ভূমিকা থেকে থাকে, তাহলে তাদেরকে থামানো উচিত। কারণ এই মব কালচার যদি চলতে থাকে সেটা দেশের জন্য খুব। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য দোয়া এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও ফুটেজ দেখে এবং শেষ পর্যন্ত ভিডিও দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি রিলেটেড ছিল। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পাবেন আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।